এগুলা এই স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তোমাদের? সিভিতে মানে এজ অনুযায়ী সার্টিফিকেটের ইয়ার গুলা ডিসাইড করছিলেন। কোনগুলো? সার্টিফিকেট এর বসানোর জন্য মানে সিভি এজ রাইটিং, অনুযায়ী। সিভি রাইটিং দেখাচ্ছিলাম। হ্যাঁ স্যার, সিভি রাইটিং এ মানে সার্টিফিকেটে বসানোর জন্য আহ, জন্মসাল অনুযায়ী পাসিং ইয়ার গুলা বুঝাচ্ছিলেন। বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমাদেরকে তাহলে সিভিটাই সবার আগে একটু দেখবো আর কি। তো সিভি আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে হবে, সবাই তো এটা নিয়ে ক্লিয়ার নাকি? অ্যাপ্লিকেশনের ব্যাপারটা নিয়ে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার।
আচ্ছা, আমরা কি কারিকুলাম ভাইটা এগুলো দেখিয়েছি? ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো কি দেখিয়েছি আমি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা এখানে যে একটা ভুল করো, একটু সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বোর্ডের দিকে আর কি। ফাদার্স নেম দেখো তো অ্যাপোস্ট্রোফি এস আছে না? তোমরা অনেকেই কিন্তু অ্যাপোস্ট্রোফি এস দাও না, না দিয়ে কি লিখো? তোমরা লিখে দাও হচ্ছে ফাদার্স নেম। আচ্ছা, অ্যাপোস্ট্রোফি এস না দিলে ওটা কি বাবার নাম হলো নাকি বাবাগুলোর নাম হলো, কি হয়ে গেল বলো? হ্যাঁ, স্যার অ্যাপোস্ট্রোফি এস বাবাগুলোর নাম। তাহলে কি বাবাগুলো কি দিলে পারে হবে? তোমরা কিন্তু খুব মনোযোগী হবা এটা নিয়ে আর কি, হ্যাঁ, যে কখন আমার কি হবে, অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, এখানে আর কি কি দেওয়া যেতে পারে? আমি কয়টা লিখে দিয়েছি প্রভা, একটু বলো। মানে নাম, মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এরকম কয়টা লিখে দিয়েছি আমি, বলো। স্যার এখানে আরো কয়েকটা অ্যাড হবে স্যার, ব্লাড গ্রুপ অ্যাড হবে। তুমি তুমি আগে বলো আমি কয়টা লিখে দিয়েছি। তোমার খাতায় লেখা আছে না? কার খাতায় লেখা আছে সে বলো একটু। স্যার 10টার মতো লেখা আছে। আমি তো শুনতে চাই, 10টা মতো লেখা স্যার যদি শুনতে চাই। ফার্স্টে নেম, তারপর ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, আর হ্যাঁ ডেট অফ বার্থ আর বার্থ, ব্লাড গ্রুপ। ম্যারিটিয়াল কি বললা তুমি? ম্যারিটাল, ম্যারিটাল, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্টেটাস, ওকে। আচ্ছা, আগের ক্লাসে বলেছিলাম, নাবিলা ভুলে গিয়েছিল, মানে পারিনি ইনফ্যাক্ট। মেইলিং অ্যাড্রেস, তাহলে একটু নাবিলা বলো তোমার মেইলিং অ্যাড্রেসটা মনে আছে কিনা? মেইলিং অ্যাড্রেস জিনিসটা কি, কে বলতে পারবে? স্যার মেইলিং অ্যাড্রেস হচ্ছে বর্তমান ঠিকানা। মেইলিং অ্যাড্রেস হচ্ছে বর্তমান ঠিকানা, ঠিক আছে। মানে প্রেজেন্ট অ্যাড্রেসটাই এখন আধুনিক হয়ে স্ট্যান্ডার্ড ওয়েতে মেইলিং অ্যাড্রেস বলে আর কি। যেমন অ্যাডমিশন ইজ গোয়িং অন, ব্রিটিশ কাউন্সিলের সামনে গিয়ে দেখবা যে লেখা আছে এনরোলমেন্ট ইজ গোয়িং অন, মানে অ্যাডমিশনের পরিবর্তে এনরোলমেন্ট। এই যে পরিবর্তনগুলো, হ্যাঁ, এই আধুনিক যে শব্দের যে ব্যবহার, এগুলো সব সময় আপডেট, মানে নলেজ রাখবো আর কি, হ্যাঁ, তাহলে ভালো হবে আর কি। দেখবা যে লেখা আছে ওখানে এনরোলমেন্ট, এনরোলমেন্ট ইজ গোয়িং অন, মানে হচ্ছে তোমার অ্যাডমিশন ইজ গোয়িং অন, ঠিক আছে, একই জিনিস। ওকে, প্রভা বলতেছিল কি যেন অ্যাড করা যাবে আরেকটা, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। আচ্ছা, আর কি অ্যাড করা যায়, তোমরা কেউ কিছু বলবা কিনা? ব্লাড গ্রুপ কি অ্যাড করেছো খাতায়? জি স্যার। ওকে, আর কি অ্যাড করা যেতে পারে? যেমন সেল নাম্বার, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি একটা চাকরির জন্য আবেদন করছো, তোমার ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ওই ফোন নাম্বার থেকেই তোমাকে কল করা হবে, ওই ফোন নাম্বারেই তোমাকে কল করা হবে তোমাকে ক্যাচ করার জন্য, যে আর ইউ অ্যাভেলেবল ফর ইন্টারভিউ অর নট। সো আমাকে একটু বলো যে আমি একটা আরেকটা আইডিয়া দিলাম সেল নাম্বার, আর কি যোগ করা যেতে পারে? সবাই কম বেশি স্যার এনআইডি। এনআইডি নাম্বার, গুড। তাহলে 3টা কিন্তু আমরা পেয়ে গেলাম নতুন, তার মানে হচ্ছে আমরা 10টার সাথে আর 3টে 11টা দিতে পারলাম, 13টা দিতে পারলাম, হ্যাঁ। ওকে, এখানে আমি বলেছিলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে বক্স করতে বলেছিলাম, 5টা কলাম দিয়েছি। একটু আমাকে কেউ একজন দেখে দেখে বলো প্রথম কলামে কি থাকবে, 5টা কলামে কোনটায় কি থাকবে একটু বলো। তোমরা ক্লাস করেছো না? আগের ক্লাসে লিখেছো না এগুলো আমি যে লিখে দিয়েছি? লিখোনি তোমরা? জি স্যার লিখেছি। তো বলো। স্যার প্রথমটাতে নেম অফ ডিগ্রি, ওকে, তারপর হচ্ছে বোর্ড বা ইউনিভার্সিটি, তারপর সাবজেক্ট বা গ্রুপ,
তারপর ইয়ার অফ পাসিং, তারপর হচ্ছে রেজাল্ট। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট বিষয় কোনটা? আচ্ছা, প্রথমে হচ্ছে নেম অফ ডিগ্রি, খেয়াল করো, নেম অফ ডিগ্রি। আচ্ছা, তারপর একটা 2 নম্বর কলামে বলছি যে কি জানি বললি নীরা? স্যার ইউনিভার্সিটি বা বোর্ড। আচ্ছা, আগে বোর্ড হবে, আগে বোর্ড, বোর্ড অবলিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে, তিনি কি বলেছি? গ্রুপ বা সাবজেক্ট। হ্যাঁ, গ্রুপ, গ্রুপ অবলিক সাবজেক্ট। আচ্ছা, আমি একটু এটা তোমাদেরকে দেখাতেই হবে। পাঁচটা তোমরা কি কলামটা দেখতে পাচ্ছ? কলাম। জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে আমি প্রথমটা, এখানে আমি নেম অফ ডিগ্রিটাকে বসাই, বোর্ড অর ইউনিভার্সিটিতে আমি এখানে নিয়ে যাই, গ্রুপ অর সাবজেক্টটা 3rd নম্বরে নিয়ে যাই। আচ্ছা, 4th কলামে কি হবে? ইয়ার অফ পাসিং, তারপরটা আমরা দিতে পারি হচ্ছে রেজাল্ট, অথবা রেজাল্টটা আগে দিয়ে ইয়ার অফ পাসিংও দিতে পারো, রেজাল্ট অথবা জিপিএ। ওকে, মানে আমরা যে ভুলটা করি, আই মিন তোমরা যারা যে ভুলটা করো, একটু বড় করি, 12, 14, একটু খেয়াল করো, দেখা যাচ্ছে না বড় করেছি, একটু বোঝা যাচ্ছে সবগুলো? জি স্যার। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অনেকে বলে যে ছোট থেকে বড়, অনেকে বলে বড় থেকে ছোট, মানে কোনটা সঠিক? ধরো আমি বিএ দিলাম, বিএ অনার্স, আচ্ছা অনার্স না দিলেও হয়, আচ্ছা বিএ এমএ দিলাম। বড় থেকে ছোট মানে হলো, অনেক টিচার মনে করেন যে উপরে আগে এমএ হবে, তারপরে বিএ, তারপরে এইচএসসি, তারপরে এইচএসসি, মানে বড় ডিগ্রি থেকে ছোট ডিগ্রির দিকে নিচে যাবে। আবার অনেকেই ছোট ডিগ্রি থেকে নিচের দিকে বড় ডিগ্রির দিকে যায়। কোনটা সঠিক? কথা বলো। না জানলে সেটাও বলো যে জানি না, না জানলে প্রবলেম নেই, কথা স্যার বলতে জানি হবে। না। ওকে, ঠিক আছে, একটু বলি, তোমাদের দুই ভাবেই দেওয়া যাবে। তুমি চাইলে ছোট থেকে বড় দিতে পারো, বড় থেকে ছোট দিতে পারো, তবে আমার কাছে ছোট থেকে বড়টাই আমার কাছে বেশি সহজবোধ্য মনে হয় বাচ্চাদের জন্য, কেননা সালের একটা ব্যাপার আছে, তো উপর থেকে নিচে যেতে গেলে এলোমেলো হতে পারে আর কি। এনিওয়ে, এসএসসি পাস নিশ্চয়ই বোর্ড হবে, এখানে কোনো ইউনিভার্সিটির নাম হবে না, সো বোর্ড হচ্ছে ঢাকা, ঠিক আছে। এবার বিএ পাস করছে অনেকে লিখে দেয় ঢাকা বোর্ড, বিএ পাস কি ঢাকা বোর্ড থেকে করা যায়? কথা বলো। তুমি জানো কি না, মানে ঢাকা বোর্ড থেকে কোন পর্যন্ত পাস করা যায়? দ্রুত রেসপন্স করতে হবে। তোমরা কি জানো না নাকি, সেটা বলো আমাকে।
স্যার এইচএসসি। কথা তো বলতে হবে, কথা বলতে এত সময় নিলে হবে? ঢাকা বোর্ড থেকে এইচএসসি পর্যন্ত পাস করা যায়, আর অনার্স এবং মাস্টার্স এগুলো হবে ইউনিভার্সিটি। এবার যে কোনো ইউনিভার্সিটি তুমি নাম দিতে পারো, ধরো রাজশাহী ইউনিভার্সিটি, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি। এবার এমএ করেছো কোথা থেকে? এমএও করেছো ধরো রাজশাহী ইউনিভার্সিটি থেকে। এবার আসো হচ্ছে তোমার গ্রুপ। আচ্ছা, গ্রুপ আর্টস কমার্স সায়েন্স কোনটা দিব, এটা ডিপেন্ড করবে কার উপরে, একটু বলো আমাকে, কথা বলো। স্যার জব স্যার যেই পোস্টের জন্য চাকরি দরকার। আচ্ছা, বিএ পাসটা কি আর্টসদের জন্য, কমার্সদের জন্য, সায়েন্সদের জন্য? বিএ আর এমএ কার জন্য? স্যার আর্টসদের জন্য। তো আর্টসদের জন্য যদি বিএ হয়, তাহলে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও, যে আমি যে গ্রুপের ঘরে যে এসএসসি তে সায়েন্স, এইচএসসি তো সায়েন্স লিখেছি, তাহলে কি এটা ভুল হলো না ঠিক আছে? ভুল হলো। কিসের উপর বললাম স্যার ভুল হলো। নাবিলা বলো। স্যার ঠিক আছে। এখন বলো, সবাই বলে ভুল হলো আর তুমি বলো যে ঠিক হলো। ঠিক আছে স্যার এসএসসি আর এইচএসসি মানে সায়েন্সে করে তো পরে আর্টসেও করা যাবে বিএ এমএ। সেটাই তো বললাম, বিয়ে তো যে কোনো সময় করা যাবে, চাইলে এখনো করা যাবে, মানে বিয়ে আর কি। হ্যাঁ, এই যে এখনো করা যাবে চাইলে, এটা নাবিলা জানে কিন্তু বাকিরা জানে না। এই জন্য তো বাকিদের জানানোর জন্যই তো এত চেষ্টা করছি আর কি। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো আর কি। নাবিলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বুদ্ধিমতী না হলে হবে না, আর আউট নলেজ রাখতে হবে প্রচুর। হ্যাঁ, কমন সেন্স যেটা আর কি, কাণ্ডজ্ঞান, সেটা কিন্তু রাখতে হবে। তো যারা এখন সায়েন্স পড়ছো, তারা চাইলে কলেজে গিয়ে তোমরা আর্টসেও ভর্তি হতে পারবা, কমার্সেও ভর্তি হতে পারবা। কিন্তু যারা এখন আর্টস পড়ছে, তারা চাইলে কলেজে গিয়ে সায়েন্স বা কমার্স পড়তে পারবে না। সায়েন্সের মেয়েরা মানে অলরাউন্ডার, তারা সব সাবজেক্ট পড়তে পারবে, যে কোনো সাবজেক্ট পড়তে পারবে। কিন্তু আর্টস এবং কমার্সের পোলাপান চাইলে সায়েন্সের সাবজেক্ট পড়তে পারবে না। তার মানে হলো, একটা মেয়ে, একটা ছেলে চাইলে এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স পড়ে পরে সে আর্টসের সাবজেক্টে অনার্স করতে পারে। কিন্তু তোমরা কি বুঝেছো কিনা? জি স্যার। তুমি তো বুঝছোই, তুমি বুঝে তো বলছো আর কি। বাকিরা বলো, নাবিলা না, বাকিরা সবাই বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওকে, এবার আসো, বিএ পাস করেছে, এবার আমি গ্রুপের নাম লিখবো না সাবজেক্টের নাম লিখবো এই ঘরে? গ্রুপ না সাবজেক্ট? বিএ পাস, সাবজেক্টের নাম। হ্যাঁ, বিএ কিন্তু গ্রুপের নাম দিলে মানে হবে না, গ্রুপ কিন্তু আর বিএ হবে না, এবার হবে সাবজেক্টের নাম। এখন ধরো তোমাকে এখানে নিবে হলো, আমি যদি একটু বলি, ধরো তোমাকে নিবে হলো ওকে, ম্যাথমেটিক্সের টিচার হিসেবে, ম্যাথমেটিক্সের টিচার হিসেবে তোমাকে নিবে, ম্যাথমেটিক্স। তাহলে ধরো অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ম্যাথমেটিক্স। এবার বলো তো আমাকে, তাহলে এখানে সাবজেক্টের নাম কি হবে? প্লিজ কথা বলো। স্যার, সুমাইয়া, স্যার আপনি যে বিএ আর এমএ লিখেছেন, ওখানে তো বিএসসি আর এমএসসি হবে, যেহেতু ম্যাথমেটিক্স। তোরে আগে সাবজেক্টের নাম বলতে বলছি, অ্যাডভান্স কথা বলে মাইয়া। আগে বলো ম্যাথমেটিক্সের টিচার নিব, এখন সাবজেক্ট কি হবে, বাংলা না ইংলিশ হবে? স্যার ম্যাথমেটিক্স হবে। আচ্ছা, যদি আমি ম্যাথমেটিক্সের টিচার নিবে, যদি এখানে আমি ফিজিক্স লিখি, তাহলে কি ভুল হবে না ঠিক হবে? ফিজিক্স লিখলে ভুল না ঠিক হবে? সারা দিন লাগে একটা কথা অ্যান্সার দিতে আর কি।
ঠিক হবে। ঠিক হবে। কিভাবে ঠিক হবে? টিচার নিবে তোমাকে ম্যাথমেটিক্সের আর তুমি পড়ছো ফিজিক্সে, কিভাবে ঠিক হয়? হ্যাঁ, তুমি দক্ষ হচ্ছে মনে করো যে গান গাইতে, কিন্তু আমার পদ খালি আছে সে ডান্সের জন্য আমার দরকার লোক, তো তোমার গান গাওয়াতে আমি কি করব? অথবা তুমি গান গাইতে পারো, আমার দরকার একজন কম্পিউটার অপারেটর, তুমি কম্পিউটারই চালাতে পারো না, তোমার নিয়ে আমি কি করব? বসে বসে খালি বসে বসে খাওয়াবো তোমাকে আমি? তো তোমাকে টিচার নিবে ম্যাথমেটিক্সের, আর ফিজিক্সের থেকে পড়াশোনা করলে তাহলে কিভাবে করে তোমার মানে চাকরি হবে বলো? আবেদনই তো করতে পারবে না তুমি। আগে হতো এগুলো, আগে টিচার পাওয়া যেত না, তাই মনে করো এক সাবজেক্টের টিচারকে দিয়ে আরেক সাবজেক্টের ক্লাস নেওয়া হতো এবং ওই সাবজেক্টের টিচার হিসেবে তাকে বানিয়ে দিত। ঠিক আছে? যেমন এর আগে তোমাদের কে ছিলেন? অরবিন্দ কুণ্ডু। অরবিন্দ কুণ্ডু স্যারের কিন্তু ম্যাথমেটিক্সের কেউ ছিলেন না, কিন্তু তিনি ম্যাথমেটিক্সের টিচার হয়েছেন আর কি। রুহুল আমিন স্যার, উনিও ইংলিশের ছিলেন না, রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশোনা করছেন, উনি ইংলিশ পড়াইছেন এখানে। আগে অ্যাভেলেবেল পাওয়া যেত না, সেজন্য এক সাবজেক্টের টিচার দিয়ে আরেক সাবজেক্টে মানে টিচার হিসেবে নিয়ে নিত। তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা? এখন তোমরা যে সাবজেক্টে টিচার হিসেবে নিবে ওই সাবজেক্টেই পড়াশোনা করতে হবে। সো তোমার এমএও হবে, মানে এমএ পাসটাও করতে হবে ম্যাথমেটিক্সে। এখন সুমাইয়া যে কথাটা বলছে, আমি পোলাপাইনদের শেখানোর আগেই এমএটা আগ বাড়িয়ে বলে দিয়ে সর্বনাশটা করে ফেললাম আর কি। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হয়, যে স্যার জেনে বুঝে কাজ করতেছেন, একটু ধৈর্য ধরতে হয়। আচ্ছা, কাজী আরিশা, আরিশা আরিশা বলো, আমাকে প্রশ্নটাই স্যার। করতে দিল না সুমাইয়া আর কি। এখানে কি সমস্যা? বিয়ে রাখলে কি সমস্যা হবে? স্যার এটা তো আর্টসের ডিগ্রি, এর জন্য। আচ্ছা ঠিক আছে, এখানে ধরো তোমাকে নিবে হচ্ছে ম্যাথমেটিক্সের টিচার না, তোমাকে অফিস অ্যাসিস্ট্যান্ট, ওকে আছে, অ্যাকাউন্টেন্টস হিসেবে নিবে, অ্যাকাউন্টেন্টস। তাহলে এখানে কি হবে? নেম অফ ডিগ্রি, ডিগ্রি কি হবে এটা বলো? বিএসসি। হায় রে পিচ্ছি পোলাপান গুলো, এটা হবে হচ্ছে বিবিএ। অ্যাকাউন্টেন্টস হচ্ছে কমার্সের বিবিএ, আর এটা হবে হচ্ছে এমবিএ। আর এখানে সাবজেক্ট কি হবে বলো? তোমাকে অ্যাকাউন্টেন্টস পদে নিবে, সাবজেক্ট কি হবে? স্যার অ্যাকাউন্টিং। স্যার অ্যাকাউন্টিং। হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্টিং দিলেই হবে। তাহলে এখানে হবে হচ্ছে অ্যাকাউন্টিং। এবার মাস্টার্স কি হবে, মানে এমবিএ কিসে হবে? এমবিএ স্যার অ্যাকাউন্টিং। এমবিএটাও হবে অ্যাকাউন্টিং। ওকে, সবাইকে ক্লিয়ার কিন্তু? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওকে, এবার তোমাকে ইংলিশের টিচার হিসেবে নিবে, ইংলিশ টিচার নিবে, ইংলিশ। সাবজেক্টের ঘরে নাম কি হবে? সাবজেক্টের ঘরে নাম হবে কি বলো? সাবজেক্টের ঘরে হবে ইংলিশ, এটাও হবে ইংলিশ। আচ্ছা ইংলিশ লিখলাম, এবার বিবি এমবিএ কি চেঞ্জ হবে না ঠিক আছে? চেঞ্জ হবে। কি হবে, কি হবে? বিএ হবে আর এমএ হবে। এটা হবে বিএ আর এটা হবে এমএ। মনে রাখবা বাংলা এবং ইংলিশের টিচার, হ্যাঁ, বাংলা এবং ইংলিশের টিচার অথবা আর্টসের কোনো সাবজেক্ট আর কি, সেগুলো বিএ হয়। আবার অর্থনীতি যারা পড়ে তাদের আবার বিএসএস নাম, বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। আবার যারা হচ্ছে সমাজ বিজ্ঞান পড়ে, ওখানে যে বিজ্ঞান আছে এটাও বিএসএস। যাই হোক ওগুলো লাগবে না, মূলত লাগবে তোমার রাষ্ট্রবিজ্ঞান হলে কি হবে? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানও তোমার ওই যে বিএসএস হয় আর কি, বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। আর বিএসসি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স। যখন সায়েন্সের সাবজেক্ট হবে
ওই যে যেটা দেখিয়েছিলাম, ধরো এখানে সায়েন্সে কোনো সাবজেক্ট হলো, যেমন ধরো কেমিস্ট্রি, কেমিস্ট্রি, হ্যাঁ, তখন কি হবে, বি এর জায়গায় কি হবে, কেমিস্ট্রি কি হবে বলো? এটা হচ্ছে বিএসসি। আর মাস্টার্স কি হবে? এমএসসি। ওকে, এবার আসো ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিংটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার ডেট অফ বার্থ কবে। এই ডেট অফ বার্থটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থ। এখন তুমি যদি খুব বেশি এক্সাইটেড হও যে আমি আমার জন্ম তারিখটা দিয়ে আসি, তোমার জন্ম তারিখ দিলে কি হবে এখানে? তোমার বয়স তো মানে এখনো 18 হয় নাই, তাহলে পরে এখানে তোমার ডেট অফ বার্থ দিলে কিভাবে হবে? তো ডেট অফ বার্থ একটা তুমি বানাইলা, মনে করো যে আমি দিলাম হচ্ছে ধরো 12, ধরো দিলাম হচ্ছে আহ, আচ্ছা 11 দিই, 11/2, ধরো 2000 দিলাম আর কি, হ্যাঁ 2000। এখন আমাকে বলো তো, যদি 2000-এ জন্ম হয়, এবার এসএসসি পাসটা কত সাল হবে প্লিজ? কথা বলে না রে পোলাপাইন। 2016। 2016, ওকে ঠিক আছে, গুড। এইচএসসি পাস কততে হবে তাহলে? এইচএসসি 2018। 2018। অনার্স হবে কত সাল? বিএসসি 2022। অনার্স হচ্ছে দুই, মানে খেয়াল রাখতে হবে কিন্তু 4 বছরের, 2022। মাস্টার্স কততে হবে তাহলে? 2023। এখন এখন কত সাল চলে? 2021। তাহলে তুমি মানে সে সাল আসার আগেই পাস করে ফেলাইছো, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলাইছো। এবার এই সিভিতে নাম্বার কত পাবা, 5 নাকি 0? 0। সবাই কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্মী মেয়ের মতো বুঝে নিবা আর কি, হ্যাঁ? তোমরা কি বুঝতে পেরেছো যেটা ভুল হয়ে গেল, যে বুঝেছো কি? কথা বলো। জি স্যার। ওকে, এবার এটাকে আমি চেঞ্জ করে দিই, 1995 সাল, 5 বছর আগে জন্ম দিয়ে দিলাম। এবার যদি 1995 হয়, তাহলে সিসি কততে হতে পারে? 2011। 2011 দিলাম, ওকে। তাহলে পরে এইচএসসি হবে কততে? 2013। অনার্স হবে কততে? 2018। না না না, 18 না স্যার, 17। 17। 17। আর মাস্টার্স হয়ে যাবে কততে? 2018। এবার বিষয়টা লজিক্যাল কিনা যে 18 সালে মাস্টার্স কমপ্লিট, এখন চাকরি খুঁজতেছি 3 বছর ধরে, চাকরি পাই নাই, এখন ঠিক আছে কিনা বাচ্চারা বলো? জি স্যার। ওকে, এবার আসো রেজাল্টে। হ্যাঁ, এসএসসি পাস করেছে 2011-তে, তার মানে হচ্ছে গ্রেডিং সিস্টেমে পাস করেছে। যেমন অনেকে তোমরা লিখো ইয়ার অফ পাসিং, এসএসসি পাস করেছে 1999 সালে। তো 99 সালে কি করেছে তোমরা লিখে দাও, রেজাল্ট যেভাবে হোক ভালো দেখাইতেই হবে, জিপিএ 5, জিপিএ 5। আচ্ছা, এবার আমাকে বলো এটা কি ঠিক হলো না ভুল হলো? স্যার ভুল হলো। কেন? স্যার তখন তো এসএসসি পরীক্ষা ছিল না। ওকে, এবার বলো 2001-এ পাস করেছে মনে করো, কি হবে? এটা কি জিপিএ 5 হবে নাকি ফার্স্ট ডিভিশন হবে? ফার্স্ট ডিভিশন। ওকে, কোনটা হবে বলো? 2001 দিয়েছি কিন্তু। মেয়েরা কথা বলো, একটু কথা বলো।
বলতে পারছো না? স্যার না বলতে পারলে বলো যে সে বুঝো নাই, বলতে পারছো না, কিছু একটা তো বলতে হবে। হ্যাঁ, স্যার জানি না। ওকে, তুমি একটু লিখে নাও। 2001 সাল থেকে প্রথম জিপিএস সিস্টেম চালু হয়। বুঝতে পেরেছো? এইটা কাটা যাবে, ডিভিশন হবে না। 2001 সাল থেকে প্রথম জিপিএস সিস্টেম চালু হয়, তার মানে সালটা যদি এসএসসি পাস 2001 হয়, অবশ্যই জিপিএ হবে 2000। যদি হয় 2000 সালে এসএসসি পাস করেছে, তাহলে কি হবে, জিপিএ নাকি ডিভিশন বলো? ডিভিশন। ওকে, যেমন আমার বোন পাস করছেন 1999-এ, ওদেরটা ছিল ডিভিশন, এটা হবে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। তো যখনই মনে করো যে 2001 সাল থেকে থাকবে, তখনই হচ্ছে গ্রেডিং হবে, জিপিএ হবে, সেটা 2001 থেকে যতটাতেই যাক না কেন আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু তাহলে এখানে একটু খেয়াল করো। তো জিপিএ 5 আমরা দিলাম, এবার আসলে হচ্ছে 2013, এখানেও কি আমরা জিপিএ 5 দিতে পারবো? জি স্যার। বাচ্চারা খেয়াল করো। তো এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 পেয়েছে। হ্যাঁ, এবার আসো অনার্সে, বিএসসি তে রেজাল্ট হচ্ছে 4.75, আর এখানে হচ্ছে 4.17। আচ্ছা, এখন কি কম হয়ে গেল নাকি না আমরা জিপিএ 5 দেখে দিব? মানে রেজাল্ট কম দেখে লাভ কি? কি মনে করো তোমরা, রেজাল্ট কি কম হয়ে গেল নাকি আমরা? স্যার অনেক স্যার বেশি হয়ে গেছে। তো জিপিএ 4 হাইয়েস্ট, 5.9। তাই না? আচ্ছা, আচ্ছা, যে প্রজ্ঞা, সবাই কি জানে যে জিপিএ 4 হাইয়েস্ট ইউনিভার্সিটিতে, জানে সবাই? যখন জি স্যার। যখন সিজিপিএ। যখন পরীক্ষা নেই, তখন তো পোলাপাইন সবগুলো জিপিএ 5 লিখে দেয়, আমি তো একটু কম লিখছি তাও। তাহলে ধরো জিপিএ 5 এর পরিবর্তে তোমরা যদি লিখে দাও জিপিএ 7, এটা কোন গ্রহ থেকে জিপিএ 7 পেয়েছো, এটা কি সবাই হাহারি এক দিবে না? জি স্যার। যদি জিপিএ 6 লেখো তাহলে কি দিবে, লাভ রিয়াক্ট দিবে নাকি হাহা? স্যার হ্যাঁ হ্যাঁ। পাগলের একদিন। পাগল।
তাহলে দেখো রেজাল্টে 5, তুমি 6 পেয়ে গেছো। এখন যদি পোলাপাইন না পারে, পরীক্ষার খাতায় অসংখ্য মেয়েরা এই ভুলগুলো করে, সেটা হচ্ছে জিপিএ 4 এর উপরে দিয়ে দেয়। আরে ভাই এটা 4ই তো, 4 আবার 4 পয়েন্ট কিভাবে পাবে? তাই এটাকে যেটা করতে হবে, ইউনিভার্সিটিতে 4 এ 4 পাওয়া অসম্ভব কাজ আর কি। মানে দুই একটা সাবজেক্ট বাদে সব সাবজেক্ট অসম্ভব। মোট কথা হচ্ছে ইউনিভার্সিটি সৃষ্টির ইতিহাস থেকে ঘাটাঘাটি করেও দেখবা যে পারফেক্ট কেউ পায় না। প্রাইভেট ইউনিভার্সিটির কথা বাদ দিবা, প্রাইভেট ইউনিভার্সিটি টাকা দিয়ে সার্টিফিকেট কিনে আনা যায়, ওইখানে তুমি চাইলে 4 এ 4 নিয়ে আসতে পারবা। আমি পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি, যেখানে 4 এ 4 পাওয়া অলমোস্ট মানে কি বলবো যে ইম্পসিবল। সো এখানে রেজাল্টগুলো তুমি 4 এর নিচে দেখাবো আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি ইচ্ছা করে লিখছি, আমি মনে মনে ভাবতেছিলাম যে সুমাইয়া আবার বলে দেয় কিনা যে স্যার আপনি তো ভুল লিখে ফেললেন। আমি ইচ্ছা করে লিখি অনেক কিছু, তোমরা কি বুঝতে পারছো যে আমি ইচ্ছা করে লিখি তোমাদেরকে মানে ভুলটা ধরতে পারো কিনা বোঝার জন্য? বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, সুমাইয়া এখন জি বুঝতে পেরেছে। স্যার। ওকে, তাহলে এই হলো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস। সো এইভাবে আমরা লক্ষ্মী বাচ্চার মতো লিখে ফেলবো। এরপরে আসে হচ্ছে আমরা লিখবো হচ্ছে এক্সপিরিয়েন্স লিখবো, অভিজ্ঞতা কি আছে। এক্সপিরিয়েন্সটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। তুমি যে পদে চাকরি করবা সেই পদে তুমি এক্সপিরিয়েন্সটা দেখাবা। যেমন তোমাকে নিবে হচ্ছে কেমিস্ট্রি পদে, মনে করো, হ্যাঁ, তোমাকে নিবে হচ্ছে কেমিস্ট্রি পদে টিচার হিসেবে। এখন তুমি এক্সপিরিয়েন্স দেখাবা, ধরো তোমাকে নিবে হচ্ছে ঢাকা সিটি কলেজে, হ্যাঁ, তো ঢাকা সিটি কলেজে তোমাকে নিবে। এখন তুমি এক্সপিরিয়েন্স দেখালা যে আমি 5 বছর ব্যাংকে চাকরি করেছি, প্রাইম ব্যাংকে। তোমার কি এক্সপিরিয়েন্স কি কলেজে কাজে লাগবে না লাগবে না? লাগবে না। আবার তোমাকে ব্যাংকে নিবে, ব্যাংকার হিসেবে তোমাকে নিবে, তুমি এক্সপিরিয়েন্স দেখাচ্ছ আমি ঢাকা সিটি কলেজে 5 বছর ধরে চাকরি করতেছি। এই এক্সপিরিয়েন্স দিয়ে ব্যাংকাররা কি করবে বলো আমাকে? তাহলে যার যে পদে চাকরি করবে সেই পদে তার অভিজ্ঞতা দেখাতে হবে। এইখানে লিখতে হবে যে ধরো আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ, ওই যে অ্যান্ড ধরো অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কেমিস্ট্রি, যে সাবজেক্টে নিবে আর কি, হ্যাঁ, কেমিস্ট্রিতে অ্যাট, তোমাকে নিবে কিন্তু ঢাকা সিটি কলেজে। তুমি এখন এক্সপিরিয়েন্স দেখাও, ধরো ঢাকা কমার্স কলেজ এক্সপিরিয়েন্স আছে তোমার, ঢাকা কমার্স কলেজ সিন্স, অথবা ফর, ধরো সিন্স পাস করেছো 2018-তে, লজিক্যালি তোমার চাকরিটা হবে 2018 বা 19-এ, তো লিখে দেবে তুমি 2019 সাল থেকে ঢাকা কমার্স কলেজে চাকরি করতেছো। এখন দেখো তুমি মনে করো পাস করেছো, মাস্টার্স করেছো 18 সালে, আর তুমি এখানে চাকরি করতেছো দেখাইলা যে 2016 সাল থেকে, তার মানে কি তুমি অনার্সের আগে তুমি চাকরি করতেছো ওখানে? সেটা কি লজিক্যাল হবে? সো এগুলা খেয়াল রাখবা আর কি, হ্যাঁ। আচ্ছা, তাও এটা হলো তোমার এক্সপিরিয়েন্স দেখিয়ে দিলা আর কি, হ্যাঁ। অথবা তুমি ধরো 5 বছর ধরে চাকরি করতেছো, তাহলে তুমি লিখতে হবে যে ফর 4 যেটা বলো ফর 3 ইয়ার্স, 4 ইয়ার্স এরকম বলবা আর কি। এরপর তোমরা হচ্ছে হবি লিখবা, তারপরে হচ্ছে তোমার স্কিল লিখবা, ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষাগত দক্ষতা, বাংলা ইংলিশে পাশাপাশি, বাংলা পাশাপাশি ইংলিশ এবং হিন্দিতে কথা বলতে পারো। তারপরে হচ্ছে তোমাদের ইয়া দেখাবা, কি বলে আদার স্কিল, আদার স্কিলগুলো কি কি, কম্পিউটার চালাতে পারো কিনা, তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি পারদর্শী কেমন, এগুলো তুমি দেখাবা, হ্যাঁ। দেখিয়ে লাস্টে রেফারেন্স দিবা, আর অ্যাটাচমেন্ট দিলেও হয় না দিলেও হয়, তবে দিলে ভালো, না দিলে সমস্যা নেই, হ্যাঁ। এই হলো তোমাদের সিবির ব্যাপার আর কি। তো আশা করি সিবির ক্লাসটা তোমাদের জন্য একটু মানে হেল্পফুল হলো আর কি। তোমরা কি বুঝতে পেরেছো সিবির ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো ক্লাস টাইম শেষ, দেখা হবে পরের সপ্তাহে আবার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম।